হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা তুলে ধরব নর্থ বেঙ্গলের এমন সুন্দর সুন্দর লোকেশন যেখান থেকে ঘরে বসেই তোমরা উপভোগ করতে পারবে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। সঙ্গে ঘুরে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ ওয়াটারফল। তার সঙ্গে রয়েছে বিভিন্ন প্রাচীন মনেস্ট্রি এবং সেই সকল মনেস্ট্রি থেকে সুন্দর সানসেট দেখার অভিজ্ঞতা। ট্রাই করতে চলেছি অথেন্টিক নেপালি থালি। আর সঙ্গে রয়েছে দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন যাত্রার ভ্রমণ। তো জুড়ে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘড়ির কাঁটায় 4:23 আর একদম রাইট অন টাইমে ব্যান্ডেল স্টেশনে ঢুকে গেল আজকের ট্রেন, আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়ার সাথে সাথেই বাইরের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পাড়ি দিয়ে দিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো জাস্ট জঙ্গিপুর স্টেশন ক্রস করেছে আর এখন বাজে 8:30 মতন, আর আমরা এইখানে ডিনার নিয়ে বসে গেছি। এখানে আছে পরোটা, চিকেন, স্যালাড। আমরা সেই দুপুরে খেয়েছি আমি, তারপর একটা আপেল খেয়েছিলাম, কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে। তো আর দেরি না করেই খেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের অনেক রাত থাকতেই নেমে যেতে হবে, তাই খাওয়া দাওয়াটা আমরা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তো এখন বাজে 2:20 আর ঠিক টাইমেই আমাদের ঢুকিয়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি জাংশনে। আর রাত্রিবেলা ঘুমোইতে নি, আর 3 জনকার মধ্যে এও ঘুমোয়নি, একজনই ঘুমিয়েছে। এরকম চোখ রগড়াচ্ছে। আমরা এখনও ঘুমোতে পারি, এতটাই ঘুম পাচ্ছে আমার এখনও। আমরা স্টেশনেই ওয়েট করছি কারণ ওয়েটিং রুমে জায়গা পাইনি। তো এখন আমাদের 6টা অবধি ওয়েট করতে হবে। 6টার সময় আমাদের গাড়ি বলা আছে। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 6:30। আগমন হয় আমাদের ড্রাইভার দাদা। আর আমাদের গাড়ি তো অলরেডি বুক করাই ছিল, তাই আর সময় নষ্ট না করে চটপট গাড়িতে লাগেজ লোড করলাম আর পাড়ি দিয়ে দিলাম আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজ দেখে সেবক কালীবাড়ি মায়ের দর্শন নিয়ে আমরা রওনা দিলাম তিস্তা বাজারের উদ্দেশ্যে। আর আজকে আমাদের ট্রিপের প্রথম গন্তব্যস্থল হলো কালিম্পং। ঘড়ির কাঁটায় 10টা আর আমরা কিন্তু অলরেডি কালিম্পং রিজিয়নে প্রবেশ করে গেছি। আর আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি অফবিট কালিম্পংকে, আর সেই জন্যেই আমরা বেছে নিয়েছি কালিম্পংয়ের রামদুরা জায়গাটাকে। তো চলো কালিম্পং যাওয়া অবধি এই সুন্দর রাস্তার এক্সপিরিয়েন্সটা একটা সুন্দর সিনেম্যাটিক শটের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কালিম্পংয়ের রামদুরা এরিয়ায় আমরা আজকে উঠেছি এই সীমা হোমস্টেতে। হোটেলের ভিউ আর রুম ট্যুর তো তোমাদের পরে দেখাচ্ছি, আর বাকি কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ডেসক্রিপশানে। আমরা উঠেছি এইখানে সীমা হোমস্টেতে, যেটা তোমাদের দেখালাম। খুবই সুন্দর একটা হোমস্টে, অ্যান্ড রান্নাটাও খুব সুন্দর ছিল। আর হোটেল আর হোমস্টের মধ্যে না এটা একটা ডিফারেন্স আছে, বুঝলে তো। যে হোমস্টেতে এলে তুমি একদম ঘরোয়া পরিবেশ পাবে, ঘরোয়া টাইপের রান্না পাবে, একদম লেস স্পাইসি। খুব সুন্দর একটা লাঞ্চ করলাম আমরা খিদের মুখে, অ্যান্ড তার সঙ্গে এই সুন্দর ভিউটা উপভোগ করলাম আমরা। আর এইটা হচ্ছে ওদের ফার্মিং এরিয়া। তো বুঝতেই পারছো, এক কথায় অসাধারণ একটা পরিবেশ। অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো। তো চলো এবার রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। দুটো বেড আছে এখানে, একটু অগোছালো সব লাগেজগুলো। এটা হচ্ছে বাথরুম। তো বেশ ভালো, দেখতেই পেলে খুব সুন্দর একটা ছোট্ট রুম, একদম 3 জনকার জন্য পারফেক্ট, যেমন আমরা আছি। বন্ধু, একটা সুন্দর লাঞ্চের পর আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাটাকে এক্সপ্লোর করতে। আর আমরা প্রথম যেই জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে জলসা বাংলো গেট।
জলসা বাংলো দেখার পর আমাদের স্থানীয় বাসিন্দারা বললো সেইখানে একটা খুবই জাগ্রত শিব ঠাকুরের মন্দির আছে, তো সেইখানে সেই শিব ঠাকুরের দর্শন করতে আমরা যাচ্ছি। এখন 5:30 মতন বাজে, অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমাদের হোমস্টের এই ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় না, তো এইখানে দাঁড়িয়েই জাস্ট তুমি নিজের সময় কাটিয়ে নিতে পারবে। তো সন্ধে হচ্ছে, এই সুন্দর দৃশ্যটা দেখো জাস্ট। সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের কালিম্পংয়ের আশেপাশের যত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস আছে সেইগুলো এক্সপ্লোর করতে আর তোমাদের ঘুরে দেখাতে। তো চলো এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা পৌঁছে যাই কালিম্পংয়ের প্রত্যেকটা ভিউ পয়েন্টে আর দেখাই সেই ভিউ পয়েন্টের সৌন্দর্য। পাহাড়ের পথ ধরে এখন আমরা যাচ্ছি লাভার পথে, আর আমাদের ড্রাইভার দাদা বলল আজকের দিনের প্রথম ভিউ পয়েন্টটা এই রাস্তার মধ্যেই আমরা পেয়ে যাব। তো প্রথম যেই ভিউ পয়েন্টটা আজকে আমরা কভার করতে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে লাভা সেলফি ভিউ পয়েন্ট। এখন বাজে 10:50 আর আজকের দিনের ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা কভার করছি। এটা হচ্ছে লাভা সেলফি ভিউ পয়েন্ট, আর এটা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ছে। এইখানে আসতে গেলে তোমাদের একটা টিকিট কাটতে হবে, যার পার পারসন যাদের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। খুবই সুন্দর জায়গাটা, পুরো পাইন ফরেস্টে ঘেরা, অ্যান্ড অনেকটা না তোমরা লামাহাটার ভাইব পাবে। তো খুব সুন্দর লাগছে, একটু চড়াই আছে, উঠতে হবে, বাট মজা লাগবে খুব। যেমন দেখলে আমরা লাভা রাস্তা থেকে এখন কোলাখাম মানে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে যাচ্ছি, আর এই হচ্ছে টিকিট। তোমাদের চেক পয়েন্টটা দেখালাম, সেইখান থেকে কিন্তু এর মানে টিকিট কাটতে হবে, আর পার গাড়ি হিসেবে এখানে টিকিট 200 টাকা করে নেবে। তো চলো পুরো জায়গাটা দেখাবো। যেমনটা তোমরা দেখলে আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে, আর আমরা এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব আজকের দিনের আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলস অবধি পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়, কিন্তু একটা বিষয় আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, এই রাস্তার কন্ডিশনটাকে দূরে সরিয়ে তুমি যদি জাস্ট এই নেচারটাকে উপভোগ করতে চাও তাহলে কিন্তু এই রাস্তার জার্নিটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের দিনের আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা তোমার কোলাখাম থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি তোমরা লাভা থেকে আসো তাহলে কিন্তু লাভা থেকে এর দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার মতন। আর এই ছাঙ্গে ফলস
এটা হচ্ছে 2200 মিটার অ্যাবভ সি লেভেলে অবস্থিত। তো বেসিক যেই ডিটেলসগুলো আমি জানতাম সেটা তোমাদের বলে দিলাম। এবার চলো একটা সিনেম্যাটিকের সাহায্যে এই পুরো জায়গাটার একটা ভিডিও দেখে নাও। তো তোমাদের দেখালাম ওখানে টিকিট কাউন্টার, ওইখান থেকে এরকম একটা টিকিট কাটতে হবে, পার হেড 20 টাকা করে নেবে, ঠিক আছে। আর জাস্ট হাঁটার পথটা দেখো, এরমভাবে হেঁটে যেতে হবে, ভালোই স্টিপ আছে। এখন তো নামছি, অবস্থা খারাপ হচ্ছে না অতটা, জাস্ট মোমেন্টামে নেমে যাচ্ছি। সমস্যাটা কখন হবে জানো? যখন উঠবো এখান থেকে। কিন্তু এইটুকুনি আশা করা যায় যে যতটা কষ্ট করে নামছি বা যতটা কষ্ট উঠতে হবে ততটাই ভালো দৃশ্য আমরাও দেখতে পারবো, তোমাদেরও দেখাতে পারবো। লাভা মার্কেটের অর্কিড হোটেল থেকে একটা সুন্দর লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম কালিম্পং শহরটাকে এক্সপ্লোর করতে। আর এখন আমরা যেই ভিউ পয়েন্টটা দেখতে যাব সেই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট প্লেস, আর যেই জায়গাটার নাম হচ্ছে ডেলো পাহাড়। বলা হয় এই ডেলো পাহাড় থেকে কিন্তু একটা খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। তো আর দেরি না করে আমরাও রওনা দিয়ে দিলাম সেই সুন্দর সানসেটের দৃশ্যটা ক্যাপচার করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো, এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডেলো পাহাড়। ডেলো পার্ক পৌঁছাতে এখনও বাকি 5-6 কিলোমিটার, আর দূরে হয়ে যাচ্ছে আজকের সানসেট। এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ ভেবেছিলাম যে ডেলো পার্ক থেকে এই সুন্দর সানসেটের ভিউটা তোমাদের উপহার দেব। সেইটা হয়তো আজ আর পসিবল হয়ে উঠবে না। কিন্তু একটা কথা না বললেই নয় যে এই সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে যে একটা সানসেটের ভিউ দেখা যাচ্ছে সেটাও কিন্তু কোনো অংশে কম নয় বন্ধু। এখন বাজে 5টা, আর আজকের দিনের খুব সম্ভবত একদম শেষে আমরা এসেছি ডেলো পার্কে। আর এটাই হয়তো আমাদের আজকের দিনের ফাইনাল ভিউ পয়েন্ট। আর শোনা যায় যে ডেলো পাহাড় থেকে বা ডেলো পার্ক থেকে বলতে গেলে খুব ভালো সানসেট দেখা যায়। যদিও একটু আমাদের লেট হয়ে গেছে, সানসেট হয়ে গেছে যেটা আমরা আসছিলাম, তো সেই সিনেমাটিকে তোমরা দেখতেই পেয়েছো। তাও আমরা একটু ওপরটা যাবো, একটু এক্সপ্লোর করবো আর দেখবো কতটা ভালো আশেপাশটা দেখা যায় আর তোমাদের দেখাবো। আর যখনই সূর্য অস্ত হচ্ছে ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই যেখান থেকে আমরা সানসেট দেখতে পেতাম, এইখান থেকে না, এবার সানসেট তো হয়ে গেছে, যথেষ্ট হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়েছে। ডেলো পাহাড় যেটা দেখতে পাচ্ছ, যেখানে আমরা এসছি, সেই ডেলো পাহাড়টা কিন্তু 1704 মিটার অ্যাবভ সি লেভেলে অবস্থিত। আর কালিম্পং শহর কিন্তু এই ডেলো হিল আর ডুরবিন হিলের রিজে অবস্থিত। মানে বুঝতেই পারছো যে কতটা উচ্চতায় আছি আমরা এখন, আর তার জন্যেই ঠান্ডাটা লাগছে একদম সানসেট হওয়ার সাথে সাথে। বাট একটু মিস হয়ে গেল, সানসেটটা দেখতে পেলাম না। বাট যাই হোক, এনজয় করছে, আর আশা করছি তোমরাও এনজয় করছো।
মর্নিং ফ্রম রামদুরা কালিম্পং। আমরা তো কালিম্পংয়ে আছি যেমন তোমরা জানো, আর আমরা উঠেছি সীমা হোমস্টেতে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই হোমস্টে না অপূর্ব একটা হোমস্টে, আর অপূর্ব সুন্দর ভিউ আছে। মানে একদম তুমি মানে ঘরে বসে তুমি কাঞ্চনজঙ্ঘার পিক দেখতে পাবে। তো যদি তোমরা একটু অফবিট লোকেশনে খুঁজছো জায়গা, তাহলে কিন্তু এই সীমা হোমস্টে তুমি আসতেই পারো। তোমরা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ব্যবহার এখানকার ওনারদের। তো আমি সব ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো, তো তোমরা চলে আসতে পারো। এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন জাস্ট ব্রেকফাস্ট করব আর যাব কালিম্পং ছেড়ে দার্জিলিংয়ের পথে। একটা সুন্দর ব্রেকফাস্ট করবার পর আমরা কালিম্পংয়ের সীমা হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিলাম আজকের আমাদের গন্তব্যস্থল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং পৌঁছাবার আগে আমরা ভিজিট করতে চলেছি নানান ভিউ পয়েন্টস, আর সেই সমস্ত ভিউ পয়েন্টসের সৌন্দর্য আমরা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো আজকের দিনের ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা কভার করতে চলে এসেছি। আমাদের যেখানে ছিলাম ওই হোমস্টে থেকে এটা বেশি দূর নয়, একদমই কাছে। এটা হচ্ছে হনুমান টেম্পল, এটা কালিম্পংয়ে অবস্থিত অবভিয়াসলি। তো দেখতেই পাচ্ছ অনেকটা স্টিপ মানে জায়গা দিয়ে উঠতে হবে। আর সৌরভদা কেমন লাগছে প্রথমে এসে আবার ট্রেকিং শুরু কালকের মতো? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা সবে হোমস্টে থেকে বেরিয়ে এটা প্রথম ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। এটা ডেলোর কাছাকাছি একদম হনুমান টেম্পল। তো বেশ উঁচু, কিন্তু ভালোই লাগছে। কালিম্পংয়ের এই সুন্দর হনুমান মন্দির দর্শন করবার পর আমাদের মনে এতটাই সাহস জন্মে গেল যে আমরা ড্রাইভার দাদাকে বলেই ফেললাম, চলো এবার যাওয়া যাক কালিম্পংয়ের সবার থেকে ফেমাস হন্টেড প্লেসে। যেমনি কথা সেরামই কাজ, ড্রাইভার দাদাও এক কথায় গাড়ির চাকা ঘোরালো আর আমরা রওনা দিলাম কালিম্পংয়ের ফেমাস হন্টেড প্লেসের দিকে। কালিম্পং শহরের একটা প্রধান আকর্ষণের জায়গা এই মর্গান হাউস। 1930 সালে এই ব্রিটিশ কলোনিয়াল ম্যানশন নির্মাণ করা হয়, আর এই ম্যানশনটির ওনার ছিলেন জর্জ মর্গান, অ্যান্ড সেই থেকেই এই বাড়ির নাম মর্গান হাউস। কিন্তু তার মৃত্যুর পর তার কোনো উত্তরাধিকারী না থাকার ফলে স্বাধীনতার পর এই মর্গান হাউসের মালিকানা চলে যায় ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে। আর এখন এই সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট চালাচ্ছে এই মর্গান হাউস। মর্গান হাউসের ঠিক সামনেই রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি দ্বারা চালিত একটা সুন্দর ক্যাফেটেরিয়া, গ্রিন ক্যাফে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই ক্যাফেটেরিয়া। তো তোমরা যারা মর্গান হাউস দেখতে আসছো তাদের কিন্তু একটা ব্রেকফাস্ট কিংবা একটা কফি হল্টের জন্য একটা সুন্দর ডেস্টিনেশন হয়ে উঠতেই পারে এই গ্রিন ক্যাফে। এখন আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের তৃতীয় একটা ভিউ পয়েন্টে, যার নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি, যেখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যাকটাস, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এর আমরা এখানে দেখতে পাবো। তো চলো ভেতরটা দেখি। আর এইখানে ঢুকতে গেলে তোমাদের মাথা পিছু 30 টাকা করে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার সামনেই থাকবে। তো চলো। এখানে কিন্তু শুধুই যে ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন গাছের বিভিন্ন চারাও পাওয়া যায়। যদি তোমরা সেইখান থেকে সংগ্রহ করতে চাও সেইটাও কিন্তু করতে পারো। তো দেখতেই পারলে এই পাইন ভিউ যেটা নার্সারি আছে তার ভেতরে যেমন একটা ক্যাফেটেরিয়া আছে, যেখানে তোমরা যদি আসো তো এখানে অবভিয়াসলি ব্রেকফাস্ট করতে পারো অ্যান্ড কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে পারো। আর এখানে হোমস্টেরও অ্যাভেলেবিলিটি আছে। তো অবভিয়াসলি তোমরা যদি এখানে এসে এখানে থাকতে চাও সেটাও তোমরা কিন্তু করতেই পারো।
এখন আমরা আছি হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে পড়ে, পেশক টি গার্ডেন জাস্ট ক্রস করে। তো এই দিক দিয়ে এলাম। এটা হচ্ছে তোমাদের রঙ্গিত নদী, এটা তিস্তা, এটা মিক্স করে দেখো তিস্তা হয়ে বেরিয়ে যাচ্ছে। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে জাস্ট একটু এগিয়ে এসে একটা সুন্দর টি গার্ডেন দেখতে পেয়েছি, আর তাই জন্যই দাঁড়ালাম। এত সুন্দর লাগছে, চারিপাশটা পুরো ক্লিয়ার ওয়েদার, অ্যান্ড তারই সঙ্গে মানে পুরো সবুজে ঘেরা টি গার্ডেন, মানে খুব সুন্দর লাগছে। আর যতদূর সম্ভবত এটা কিন্তু ওই পেশক টি গার্ডেনের টি এস্টেটের মধ্যেই পড়ছে। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখে আর সারি সারি চা বাগানকে পেছনে ফেলে আমরা ছুটে চলেছি আজকের দিনের সবার থেকে ইম্পর্ট্যান্ট টুরিস্ট প্লেস, বা বলতে পারো আজকের দিনের প্রধান আকর্ষণ লামাহাটার দিকে। তো বেসিক্যালি এখন বাজে 3:10, আর অনেক ভিড়, রাস্তায় অনেক ভিড় হয়ে গেছিলো, আর অনেক জ্যাম লেগে গেছিলো। সেগুলো অতিক্রম করে অ্যাট লাস্ট আমরা লামাহাটায় চলে এসেছি। আর এখন যেমন দেখলে লামাহাটা পার্কের মধ্যে ঢুকে গেছি। সেইখানে 20 টাকা করে পার হেড টিকিট নিয়েছে আমাদের। তো দেখতেই পাচ্ছ, এখন আমরা লামাহাটার ভেতরে একটা পন্ড আছে সেই দিকে এগোচ্ছি। আর এই সরু সুড়ঙ্গর মতন রাস্তা দিয়ে যেতে হবে। চারিপাশটা খুব সুন্দর লাগছে। সরু রাস্তা দিয়ে হেঁটে আর অজস্র পাইন বনকে পেছনে ফেলে অ্যাট লাস্ট আমরা চলে এলাম লামাহাটা ফরেস্টের ওপরে, আর দর্শন মিলল সেই হোলি পন্ডের। যদিও এই হোলি পন্ডের বিশেষত্ব ব্যাপারে আমার সেরাম বিশেষ কোনো ধারণা নেই, কিন্তু আশেপাশের যে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। আর এই মায়াবী পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে জাস্ট একটা কথাই আমার মনে আসছিল, যে যতটা কষ্ট করে আমরা ওপরে এসছি সেই কষ্টগুলো কিন্তু একদম ওয়ার্থ ইট। লামাহাটা ফরেস্টকে এক্সপ্লোর করবার পর আমরা চলে এলাম লামাহাটা রেসিডেন্সিতে আজকে লাঞ্চটা সারতে। এই লামাহাটা রেসিডেন্সির অবস্থান লামাহাটা ফরেস্টের একদম পাশে, আর সত্যি কথা বলতে গেলে এই হোটেলের ডেকোরেশন আর ভিউ এক কথায় অনবদ্য। লামাহাটা রেসিডেন্সিতে একটা সুন্দর লাঞ্চ করে আর সেখানে অল্প একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের ফাইনাল ডেস্টিনেশন দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ের পথে। এখন বাজে 7:10, আর অনেক ভিড় অতিক্রম করে আমরা অ্যাট লাস্ট দার্জিলিংয়ে ঢুকতে পেরেছি। আর এখন আছি ম্যাল রোডে জাস্ট উপচে পড়া ভিড়, মানে জাস্ট মনে হচ্ছে কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে এসেছি। তো সামনে অ্যাম্বিয়েন্সটা দেখো, আশা করছি ভালো লাগবে। দার্জিলিং শহরে সকাল সকাল বেরোবার সাথে সাথেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল দার্জিলিং শহরের নস্টালজিয়া টয় ট্রেনের। আর সত্যি কথা বলতে গেলে দার্জিলিং শহরের যে রাস্তার সৌন্দর্য আছে না, তার উপরে এই টয় ট্রেনের উপস্থিতি যেন সেই রাস্তার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। টয় ট্রেনের সঙ্গে একটা সুন্দর সাক্ষাৎকার সারার পর আমাদের মনে পড়ে গেল আজকে আমরা ব্রেকফাস্টটা করতেই ভুলে গেছি, অ্যান্ড তাই জন্য ডিসাইড করলাম যে আজকের বাকি ভিউ পয়েন্টসের আগে সেরে নিতে হবে আমাদের ব্রেকফাস্ট, আর সেই উদ্দেশ্যেই রওনা দিয়ে দিলাম আমরা। তো বেসিক্যালি আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সন্তা বান্তা ধাবায়, যেটা একদম বাতাসিয়া লুপের পাশে। তো চলো ভেতরে যাওয়া যাক আর ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক।
একটা সুন্দর ব্রেকফাস্ট করবার পর আমরা আবার গাড়ি করে রওনা দিয়ে দিলাম আমাদের আজকের দিনের প্রথম ভিউ পয়েন্ট বা বলতে পারো প্রথম গন্তব্যস্থল লেপচা জগতের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের মেন শহর থেকে 19 কিলোমিটার দূরে 6,900 ফিট উচ্চতায় ওক গাছ আর রডোডেন্ড্রন গাছে ঘেরা এই সুন্দর জগৎটার নাম লেপচা জগৎ। এই জায়গাটার নাম লেপচা জগৎ নামকরণ হয়েছে কারণ আগে এই স্থানে বিশেষত লেপচা প্রজাতির মানুষরা বসবাস করত, সেইখান থেকেই এই জায়গার নাম লেপচা জগৎ। লেপচা জগতের মনোময় সৌন্দর্য উপভোগ করে আর সেইখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আর অনেক ছবি আর অনেক ভিডিও ক্যাপচার করবার পর আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম আজকের দিনের আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বা সেকেন্ড ভিউ পয়েন্ট জোরপোখরির উদ্দেশ্যে। দার্জিলিং শহর থেকে 20-22 কিলোমিটার দূরত্বে আর সুখিয়া পুকুরি থেকে 2 কিলোমিটার উচ্চতায় আর মোট 7,400 ফিট উচ্চতায় অবস্থিত এই সুন্দর জায়গাটার নাম জোরপোখরি। জোরপোখরি কথার অর্থ হলো জোর মানে জোড়া আর পুকুরি মানে পুকুর, মানে জোড়া পুকুর। সত্যি কথা বলতে গেলে বলা হয় কি এই জোরপোখরি থেকে ক্লিয়ার ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। জুনিপার আর পাইন গাছে ঘেরা এই সুন্দর জোরপোখরি কিন্তু সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্ভুক্ত। জোরপোখরির সুন্দর পরিবেশ উপভোগ করে আমার হঠাৎ করেই মনে পড়ল আগেরবার যখন আমি দার্জিলিং এসেছিলাম তখন ঘুম মনাস্ট্রিটা দেখার সুযোগ হয়ে ওঠেনি। যেমন ভাবনা তেমনি কাজ, ড্রাইভার দাদাকে বললাম আর গাড়ি ঘোরালাম ঘুম মনাস্ট্রির উদ্দেশ্যে। এখন আমরা আজকের দিনের থার্ড ভিউ পয়েন্টে এসেছি, যেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, যেটা খুবই একটা বিখ্যাত জায়গা দার্জিলিংয়ের। আর আগেরবার যখন এসেছিলাম তখন আমরা লাভা মনেস্ট্রি ভিজিট করেছিলাম, যদি তোমরা দেখে থাকো। তো তাই জন্য এবারে আর লাভা মনেস্ট্রি ভিজিট করিনি, এবারে প্ল্যান করেই এসেছিলাম যে ঘুম মনেস্ট্রিটা ভিজিট করবো, কারণ কি আগেরবার যখন এসেছিলাম সেটা মিস আউট করে গেছিলাম। তো চলো ভেতরটা এক্সপ্লোর করা যাক, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। জোরপোখরি থেকে 15 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের তৃতীয় গন্তব্যস্থল ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রির আর এক নাম ইগা চুয়েলিং। এই মনেস্ট্রিটি গেলুকপা বা ইয়েলো হ্যাট সম্প্রদায়ের অন্তর্গত। মৈত্র বুদ্ধের 15 ফুট উচ্চতার মূর্তির জন্য বিখ্যাত এই মনেস্ট্রি 1850 সালে মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী সোকপা শেরাব গেরোৎসা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি এই মনেস্ট্রির 1905 সাল অবধি প্রধান ছিলেন। তো বন্ধু, আজকে লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি। একদম আমাদের ইচ্ছা ছিল একদম অথেন্টিক টিবেটিয়ান ফুড ট্রাই করবো, আর তার জন্য চলে এসেছি আমরা কাঠমান্ডু কিচেনে, যেটা অবভিয়াসলি আমাদের সৌরভে সাজেস্ট করেছে। তো অলরেডি লাঞ্চ সার্ভ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখা যাক যে লাঞ্চে কী দিয়েছে। দেখতেই পাচ্ছ লাঞ্চে কিন্তু আমরা থালি নিয়েছি। থালিটা এটা তোমরা সবেতেই পেয়ে যাবে, মানে ভেজ থালি বেসিক্যালি। দেখো 3 জনকারই এক। আর এটা হচ্ছে চিকেন, যেটা আমি আর আকাশ নিয়েছি, আর সৌরভদা নিয়েছে মাটন থালি। তো সৌরভদা, হ্যাঁ, তুমি এই জায়গাটা আমাদের রেকমেন্ড করেছো, তো আমাকে তুমি এটা বলো যে এই জায়গাটা তুমি কোথা থেকে জানতে পেরেছো, অ্যান্ড লোকে এই জায়গাটা কেন আসবে? প্রথমেই বলি, কোথাও বেড়াতে গিয়ে ভাত ডাল পোস্ত খাওয়ার পাবলিক আমি নই, বা কেউ যদি ওইটাই চায় যে আমরা বাড়িতেও যেটা খাই সেটাই বেড়াতে গিয়ে খাবো, তো সেটা আমার মনে হয় খুব ভুল। কারণ বেড়াতে গিয়ে সেখানকার যে খাবার সেগুলো টেস্ট করা, সেটা হচ্ছে খুব বড় ব্যাপার, বা বলতে পারো এক্সপিরিয়েন্স করা।
আর আমি যেহেতু নর্থ বেঙ্গল বা দার্জিলিং এই দিকে পোস্টেড ছিলাম, আমাদের অফিসে অনেকেই ছিলেন যারা নেপালি বা তিবেটিয়ান এই বা বিভিন্ন পাহাড়ের। তো তাদের মধ্যে এক দিদি আমাকে এই কাঠমান্ডু কিচেনের কথা রেকমেন্ড করেছিল, তার বাড়ি ঘুমে। এবং এখানকার খাবার আমরাও সবসময় চেয়েছিলাম যে অথেন্টিক টিবেটিয়ান খাবার বা অথেন্টিক পাহাড়ি খাবার যেগুলো পাওয়া যায় সেগুলো খাবো। তো সেই দিদির কথা মতোই আমরা কিন্তু অনেক খুঁজে খুঁজে এখানে চলে এসেছি। এটা একদম ম্যালের কাছেই, জাস্ট ম্যাল থেকে একটু নিচে 100 মিটারের মধ্যে। এখানকার খাবার কিন্তু খুব ভালো। আমরা অলরেডি একটা এখানকার স্পেশাল স্টার্টার চিকেন সেগুয়া সেটা ট্রাই করেছি, সেটা খুব ভালো ছিল, একটা স্মোকি ব্যাপার ছিল। তুমি বলতে চাইছো সেটা মাস্ট রেকমেন্ডেড, যেটা স্টার্টার আইটেমে। হ্যাঁ, মাস্ট রেকমেন্ডেড বলবো না, আরও অনেক কিছু আছে সেগুলো দেখতে, কিন্তু সেটা খুব ভালো ছিল, মানে একটা ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, ওরাই বললো আমার। একদম একদম তাই। আর এবার থালিটা এসেছি, তার মধ্যে ভাত আছে, ডাল আছে, এটা স্কোয়াশের তরকারি, আর এটা কিন্তু ঢেকি শাক। ঢেকি শাককে ওরা বলে নিংগ্রো, এটা আমি আগেও খেয়েছি। এছাড়া অন্যান্যগুলো কি সেটা আমি এখন বুঝতে পারছি না, খেয়ে দেখতে হবে। তো আর পাঁপড় আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে। দেখি এবার কেমন খেয়ে তারপর তোমাদের আবার জানাবো। আর সত্যি কথা বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা এখানে একদম সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে তুমি এলে জাস্ট মজা পেয়ে যাবে অ্যাম্বিয়েন্সটা, মানে ইউ উইল ফল ইন লাভ উইথ দ্য অ্যাম্বিয়েন্স সত্যি কথা বলতে গেলে। অ্যান্ড খাবার যেটা আমরা ফার্স্টেই ট্রাই করেছিলাম দ্য স্টার্টার আইটেম, সেটা খুব সুন্দর ছিল। অ্যান্ড আমি এইটুকুনি বলতে পারি, তোমরা যদি এখানে আসো একদম হতাশ হবে না। আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো। অবভিয়াসলি যদি তোমরা দার্জিলিংয়ে আসো তো এখানে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। জাস্ট গ্রিনারিজের লাইনটা দেখো। তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, আর আমরা ভেবেছি যে গ্রিনারিজে ডিনার করব, তার জন্যই লাইন দিয়েছি। আর দেখতে পাচ্ছি সামনে কত। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর তোমাদের পুরো জায়গাটা তোমাদের দেখাবো, তার সঙ্গে কী খাচ্ছি সব কিছু শেয়ার করবো। গুড মর্নিং ফ্রম দার্জিলিং স্টেশন। এখন আমরা দার্জিলিং স্টেশনে চলে এসেছি, আর দার্জিলিং স্টেশনের উচ্চতা হচ্ছে 6812 ফিট। আর এইখানেই আজকে আমরা ব্রেকফাস্টটা করবো, তারপরে আমরা টয় ট্রেন করে চলে যাবো কার্শিয়াং। দেখতেই পাচ্ছ আমাদের টয় ট্রেন চলে এসেছে, যে ট্রেনটা করে আমরা দার্জিলিং থেকে কার্শিয়াং যাবো। তো এটা ফার্স্ট টাইম আমি টয় ট্রেনে উঠবো আর টয় ট্রেনের জার্নি করবো। আগে তো অনেক দেখেছি শুনেছি, বাট কখনো করা হয়নি। তো চলো ভেতরে যাওয়া যাক, টয় ট্রেনে উঠা যাক, নিজের লাগেজগুলো রাখা যাক, আর পুরো জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো। অনেক মজা হতে চলছে। ঘড়ির কাঁটায় 9টা বাজার সাথে সাথেই টয় ট্রেনের বাঁশি বেজে উঠল, আর আমরাও ঠিক পাড়ি দিয়ে দিলাম দার্জিলিং স্টেশন থেকে কার্শিয়াং স্টেশনের উদ্দেশ্যে। টয় ট্রেনের জার্নি উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ হলো একটি স্পাইরাল রেলপথ, যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গর মধ্যে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এই রেলপথ 1919 সালে চালু হয়েছিল। বাতাসিয়া লুপে দেখা যায় একটা ওয়ার মেমোরিয়াল, আর তাছাড়া এখানে কিন্তু সুন্দর ফুলে ঘেরা একটা পরিবেশ দেখা যায়। আর সত্যি কথা বলতে গেলে এই বাতাসিয়া লুপ কিন্তু দার্জিলিং শহরের একটা অন্যতম আকর্ষণ, কারণ ক্লিয়ার ওয়েদার থাকলে ঠিক এরামই কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। বাতাসিয়া লুপের পর আরও কিছুক্ষণ জার্নি করে এখন আমাদের ট্রেন প্রবেশ করছে ভারতের সবার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে। সো বন্ধু, বেশ কিছুক্ষণ টয় ট্রেন জার্নির পর আমরা বাতাসিয়া লুপ ক্রস করে চলে এসেছি আমাদের ইন্ডিয়ার সবার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের উচ্চতা হচ্ছে
7,407 ফিট, আর এইটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর পাশেই আছে ঘুম মিউজিয়াম। তো চলো পুরো স্টেশন আর মিউজিয়ামটাকে তোমাদের একটা সুন্দর সিনেম্যাটিক শটের মধ্যে দিয়ে দেখাই। বন্ধু, আমরা দার্জিলিং শহর থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যেই টয় ট্রেনের জার্নিটা করছি, এই জার্নিটা মোট আমাদের 29 কিলোমিটারের জার্নি। আর এই 29 কিলোমিটার কভার করতে আমাদের ট্রেন নেবে 2 ঘন্টা 35 মিনিট মতো। তার মানে ঠিক 9:05 আমাদের দার্জিলিং স্টেশন থেকে রওনা দেয় আমাদের ট্রেন, আর ঠিক আমরা 11:45 মধ্যে পৌঁছে যাব কার্শিয়াং স্টেশন, 5টা স্টেশন অতিক্রম করে। আর এই ট্রেনের জার্নির জন্য আমাদের মোট 762 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমি যতটা ভালো শুনেছিলাম এই টয় ট্রেনের জার্নি, তার থেকেও কিন্তু বেশি উপভোগ করছি আমি এই জার্নিটা। মাঝে মাঝে তোমাদের এই জার্নিটা একটু মোনোটোনাস লাগতেই পারে, অ্যান্ড যখনই মোনোটোনাস লাগবে জাস্ট টয় ট্রেনের জানলা দিয়ে উকি মারবে আর সামনের আর আশেপাশের এই সুন্দর দৃশ্যটা দেখলে আমি ড্যাম শিওর তোমাদের সেই মোনোটোনাস ভাবটা, সেই বোরডমটা কেটে যাবে। এখন বাজে 12টা আর আমরা চলে এসেছি টয় ট্রেনের জার্নি করে কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর কার্শিয়াংয়ের যে স্টেশনটা আছে তার উচ্চতা হচ্ছে 4,864 ফিট। তো এইখান থেকে আমাদের তো গাড়ি বুক করাই আছে, তো গাড়ি আসবে আর গাড়ি করে চলে যাব আমাদের হোমস্টেতে। কার্শিয়াং স্টেশনে নেমে আমাদের লাগেজ আবার গাড়িতে লোড করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের কার্শিয়াংয়ের হোমস্টে জেনলা হোমস্টের পথে। এই জেনলা হোমস্টে কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 30 মিনিট দূরত্বে অবস্থিত। এত জোরে খিদে পেয়ে গেছিলো যে ফ্রেশ হয়ে আর হোমস্টের ভিডিওই করা হয়নি। একবারে চলে এসেছি আমরা খাবার টেবিলে, আর আজকের দুপুরের লাঞ্চটা সেরে আমরা রওনা দেব কার্শিয়াং শহরটাকে এক্সপ্লোর করতে। একটা সুন্দর লাঞ্চের পর একটু রেস্ট নিতে না নিতেই আমাদের হোমস্টের মালিক এসে বলল, বসে থেকে লাভ কি, চলো কার্শিয়াং শহরটা ঘুরে দেখা যাক। আর আমরাও সেই মতোই বেরিয়ে পড়লাম কার্শিয়াং শহরের সমস্ত ভিউ পয়েন্টগুলো এক্সপ্লোর করতে। এখন আমরা প্রথম যে ভিউ পয়েন্টে যাচ্ছি, সেই ভিউ পয়েন্টটা কার্শিয়াং শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বাগোড়া ভিলেজে অবস্থান করছে। তো চলো দেখা যাক প্রথম ভিউ পয়েন্ট আজকের দিনের। তো লাঞ্চের পর আমরা আবার কার্শিয়াংয়ের সাইট সিইং করতে বেরিয়ে গেছি। আজকে কিছু করব আর নেক্সট এপিসোডে তোমাদের কিছু দেখাবো কার্শিয়াংয়ের সাইট সিইং। আর আজকে যেই জায়গায় আমরা ফার্স্ট এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চিমনি, যেটাকে বলা হয়। আর দেখতে পাচ্ছ এটা একটা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ছে। আর এইখানে আসতে গেলে তোমাদের 20 টাকা করে মাথা পিছু এরকম টিকিট কাটতে হবে। কার্শিয়াং শহর থেকে 8 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট চিমনিতে। এই জায়গার নাম চিমনি কারণ এখানে অবস্থান করছে 100 বছরেরও পুরনো 23 ফুট উচ্চতার একটা পুরাতন চিমনি, যেটা নাকি ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় বানানো হয়েছিল। এই চিমনিকে দেখা যায় কার্শিয়াং ডিস্ট্রিক্টের বাগোড়া নামক একটা ছোট্ট গ্রামে। এই বাগোড়া নামক গ্রামটি কার্শিয়াং ডিস্ট্রিক্টের কিন্তু সবার থেকে উচ্চতম গ্রাম, যেটা অবস্থান করছে 7,150 ফিটে। 100 বছরের পুরনো ওয়ার্ল্ড ওয়ার 1-এর চিমনি দেখার পর আমরা এখন রওনা দিলাম কার্শিয়াংয়ের সবার থেকে আকর্ষণীয় জায়গা, বা বলতে পারো ওয়ান অফ দ্য হন্টেড প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, ডাউহিলের উদ্দেশ্যে। এই হলো সেই ডাউহিলের ফেমাস স্কুল। আর যেহেতু এখানে এখন প্রবেশ নিষিদ্ধ, তাই জন্যই বাইরে থেকে তোমরা এই স্কুলটার একটা ঝলক দেখে নাও। ডাউহিলের সেই ফেমাস স্কুল দেখার পর
এখন আমরা এগোচ্ছি ডাউহিলের ফরেস্টের দিকে। আর আশেপাশের দৃশ্যটা দেখলেই তোমরা আইডিয়া করতে পারবে একটা এখানে গা ছমছমে ব্যাপার কিন্তু নিশ্চয়ই আছে। এখনও কিন্তু সেই অর্থে অন্ধকার নেমে আসেনি, বা বলা যেতে পারে এখনও কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে। তার মধ্যেই যদি এই জঙ্গলের মধ্যে একটা গা ছমছমে ব্যাপার আমরা ফিল করতে পারি, তাহলে বুঝতেই পারছো একবারে যখন গভীর অন্ধকার নেমে আসে এই জায়গাটা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। ডাউহিলে ভৌতিক পরিবেশকে এক্সপিরিয়েন্স করবার পর আমরা গাড়ি করে সোজা চলে গেলাম সেদিন কার্শিয়াংয়ে ফেমাস হনুমান মন্দিরের পথে। কার্শিয়াংয়ের এই হনুমান মন্দির থেকে আশেপাশে যে সংলগ্ন জায়গা আছে সেই জায়গাটা কিন্তু অতি মনোরম, আর আশেপাশে পাহাড়ের কিংবা একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা সেদিন গেছিলাম সানসেটের সময়, তাই জন্য সেই জায়গার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছিল। হনুমান মন্দির দর্শন করে আর আশেপাশের দৃশ্যর সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা দিলাম হোমস্টের পথে। হোমস্টের পথে যেতে যেতে আমাদের হোমস্টের মালিক জানায় হোমস্টে থেকে কিছুটা পথ পায়ে অতিক্রম করলেই আমরা দর্শন করতে পারবো একটা সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রির। তাই আমাদের এবার গন্তব্যস্থল হয়ে গেল সেই কার্শিয়াংয়ের বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা যেই হোমস্টেতে উঠেছি তার থেকে একটুখানি এগোলেই একটা সুন্দর কার্শিয়াংয়ে একটা মনেস্ট্রি আছে। তার নামটা আমি ঠিক জানি না, অবভিয়াসলি পরে আমি তোমাদের জেনে বলে দেবো। বাট চলো, মানে পায়ে হেঁটে সেই মনেস্ট্রির মধ্যে আমরা অলরেডি চলে এসেছি। তো চলো মনেস্ট্রিটা সুন্দরভাবে ঘুরিয়ে সিনেম্যাটিক শর্টসের মধ্যে দিয়ে তোমাদের দেখাই। আমরা উঠেছি কার্শিয়াংয়ে জেনলা হোমস্টেতে। আর এই হোমস্টের ইউএসপি কি জানো? জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখো। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লিকার চা, চাউমিন, আর এইখানে সবাই খাচ্ছে। আর তার সঙ্গে একটা সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছে। দেখো এই ব্যালকনিটা হচ্ছে এইখানকার ইউএসপি, বুঝলে? মানে এইখানে এসে এই ব্যালকনিতে বসে জাস্ট তুমি ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করে দিতে পারো। এত সুন্দর সামনের দৃশ্যটা। আগের দিন আমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, আর আমি প্রমিস করেছিলাম কি নেক্সট এপিসোডে দিয়ে দেবো। তো আজকে এখান থেকে চলে যাচ্ছি, চলো তার আগে রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের। দেখো দুটো বেড আছে, দুজন মানে ডাবল বেড, একটা মিরর আছে, আর সুন্দর এখানে তোমার একটা কাবার্ড,
এখানে আমাদের অফিসের লাগেজগুলো। সৌরভদা ফোন ঘাটাঘাটি করছে। আর এটা হচ্ছে ব্যালকনি আমাদের। আর এখানে আকাশ রোদ পোয়াচ্ছে। ভাই কেমন লাগছে? ব্যাপক ভিউ। সত্যি সেরা ভিউ এটা। সকাল সকাল এই জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু ইন্টারেস্টিং দেখতে পেলাম না পেলাম সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু এই জঙ্গলে ঘেরা পরিবেশের যে একটা নিস্তব্ধতা আছে, একটা শান্তি আছে, সেইটাকে যে উপভোগ করতে পারলাম এটাই হচ্ছে আসল কথা। সত্যি কথা বলতে গেলে এই শান্তি, এই নিস্তব্ধতাকে উপভোগ করবার জন্যই তো আমরা কিছুদিনের ছুটি পেলেই আমাদের কোলাহলে ঘেরা পরিবেশটাকে বিদায় জানিয়ে চলে আসি পাহাড়ের বুকে বা জঙ্গলের গভীরে। বেশ কিছুদিন পাহাড়ে ছুটি কাটাবার পর আজ আমাদের বাড়ি ফেরার পালা। তাই জন্যই হোমস্টে থেকে তাড়াতাড়ি লাঞ্চ সেরে হোমস্টেরই ঠিক করে দেওয়া গাড়ি করে আমরা রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যদিও আজ শিলিগুড়ি থেকে বাড়ি ফিরবো ট্রেনে নয়, যাব বাসে করে, আর সেই সমস্ত এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। কলকাতায় তখন বাজে ঠিক 6:45, আর শ্যামলীর বাসও একদম অন টাইম উপস্থিত হলো নিজস্ব স্টপেজে। আর আমরাও নিজেদের লাগেজ লোড করে রওনা দিলাম নিজেদের অ্যালটেড সিটের উদ্দেশ্যে। কলকাতায় তখন ঠিক সন্ধ্যে 7টা, আর আমাদের শ্যামলীর বাস রওনা দিয়ে দিল শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আজ এই শ্যামলী বাসের টিকিট আমরা একদম লাস্ট মোমেন্টে কাটায় আমাদের বেশ একটু বেশি দাম দিয়ে টিকিটটা কাটতে হয়েছে। আমাদের মোট মাথাপিছু 2200 টাকা করে পড়েছে, কিন্তু তোমরা যদি আগে থেকে টিকিট বুক করে রাখো তাহলে কিন্তু 1500 টাকার মধ্যে ইজিলি তোমরা একটা ভালো এসি বাসের টিকিট পেয়ে যাবে। এতটাই টায়ার্ড ছিলাম যে বাসে বসে কখন ঘুমিয়ে পড়েছি সেটাই আর খেয়াল নেই। যখন চোখ খুললো তখন বাজে সকাল 5:30, আর আমাদের বাস কিন্তু কলকাতার একদম আশেপাশে পৌঁছেই গেছে। তো প্রথম যে বাস জার্নিটা আমরা করলাম সেটা কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। তো তোমরাও যদি কখনো বাস জার্নি করতে চাও নির্দ্বিধায় কিন্তু করতে পারো। আশা করছি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখেছো, অ্যান্ড এই পুরো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই তোমরাও কিন্তু একটা আলটিমেট নর্থ বেঙ্গল ট্রিপের প্ল্যান পেয়ে গেছো। তো আর দেরি কোথায়, চটপট ট্রেনের টিকিট বুক করো আর এই গরমের মধ্যে চলে যাও ঠান্ডার দেশে নর্থ বেঙ্গলে, আর একটা সুন্দর ছুটি কাটিয়ে আসো। তো অবভিয়াসলি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল ওয়েদার গড। Adios amigos.